আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। সম্মানিত দর্শক, 2026 সালের আগস্ট মাসকে কেন্দ্র করে সরকারের সামনে যে ভয়াবহ বিপদ এবং বিপত্তি লক্ষ্য করা যাচ্ছে, এজন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের উচিত সরকারের জন্য দোয়া করা। একই সঙ্গে জনাব তারেক রহমান, যিনি এখন সরকার প্রধান আছেন, তার নিরাপত্তা, তার হেফাজত এবং তার কর্মে বরকতের জন্য অন্তঃস্থল থেকে বিএনপির যত নেতাকর্মী রয়েছেন তাদের উচিত দোয়া করা। এমনকি আওয়ামী লীগের যারা লোকজন রয়েছে তাদের উচিত তারেক রহমান সাহেবের জন্য দোয়া করা। এই জন্য উচিত যে রাষ্ট্রের যে স্টিয়ারিংটি, এটি এখন তারেক রহমান সাহেবের হাতে আছে। কোনো কারণে তার অসুস্থতা, কোনো কারণে তার কোনো ক্ষতি, কোনো কারণে তার কোনো মন্দ সিদ্ধান্ত অথবা বেঠিক সিদ্ধান্ত, এটি যদি এই রাষ্ট্রের ঘাড়ের উপর চেপে বসে, আমরা পুরো 18 কোটি মানুষ বিপদে পড়ব। ইতিহাসের একটা বিখ্যাত কথা রয়েছে, তোমাকে বুঝিবে যে গোকুলে বাড়িতে সে। মানুষের নিয়তিটা এমনভাবে কাজ করে যে আপনার জীবনের যে ঘটনাগুলো ঘটবে, ঘুরে ফিরে আপনার জন্ম, মৃত্যু, বিয়ে, কর্মজীবন থেকে শুরু করে পুরো জীবনের একটা মানচিত্র এমনভাবে আপনার বিধাতা, আপনার মালিক, আপনার রব, আপনার আল্লাহ তৈরি করে দিয়েছেন, যেটা শৈশবে আমরা কুষ্ঠি বলি, যে কুষ্ঠি রচনা করা হতো আর কি। তো ইসলামের দৃষ্টিতে এই ধরনের কুষ্ঠি বিচার বৈধ নয়, বা অনেকে এটা বিশ্বাস করে না। কিন্তু আপনি যদি একটু খেয়াল করে দেখেন যে একই ঘটনা কেন বারবার ঘটে, কেন কিছু মানুষ শুধু দরিদ্র হওয়ার জন্যই জন্ম নেয়, কেন কিছু মানুষ শুধু ডাকাত হওয়ার জন্য জন্ম নেয়, কেন একটা পরিবার মা, ছেলে, তারপরে বাবা, তারা চুরি করবে, ডাকাতি করবে, ছিনতাই করবে। ছেলে ছিনতাই করে, বাপ ছাড়িয়ে নিয়ে আসে, বাপ মারা যায়, তার জায়গায় ছেলে ছিনতাই করে হয়ে যায়। এবং বিভিন্ন এলাকাতে ঢাকার যে সকল ক্রিমিনাল জোন রয়েছে, বিশেষ করে মোহাম্মদপুর, সায়দাবাদ, তেজগাঁ, তারপর হাতিরঝিল, এ সকল এলাকাতে দেখবেন যে গত 50-60 বছর ধরে একেবারে প্রান্তিক পর্যায়ে যারা অপরাধ সংগঠন করছে, মাদক, তারপর চোরাচালানি, এরপর সন্ত্রাস, রাহাজানি, ডাকাতি, চুরি, যে কাজগুলো করছে, এটা একটা পারিবারিক সিন্ডিকেট। কেন এই সমস্ত পরিবারের লোকজন, মা, মেয়ে, দাদা, দাদি সবাই মিলে একই সাথে অপরাধ কর্ম সংগঠিত করছে যুগের পর যুগ ধরে, বছরের পর বছর ধরে? কেন একটা গ্রামের নাম হয়ে যায় চোরদের গ্রাম কিংবা ডাকাতদের গ্রাম, কিংবা একটা পরিবারের নাম হয়ে যায় ডাকাত পরিবার বা চোর পরিবার? কেন একটি পরিবারের সবাই নির্বংশ হয়ে যায়, সবাই সেই পরিবারের অবঘাতে মারা যায়? সবাই ভালো মানুষ, কিন্তু হয়তো গুটি বসন্ত, হয়তো কলেরা, হয়তো যাকে বলা হয় কোনো সড়ক দুর্ঘটনা বা এনিথিং আনইউজুয়াল, এবং যেগুলো ন্যাচারাল নয়, এই ঘটনা কিছু দেখবেন কিছু পরিবারের ক্ষেত্রে হচ্ছে এবং তারা নির্বংশ হয়ে যাচ্ছে। ওখানে আপনি মেয়ে বিয়ে দেন, ছেলে বিয়ে করান, ওই পরিবারের সাথে সম্পর্ক করেন, আপনি ওই পরিবারের বংশ রক্ষা করতে পারবেন না, একটা না একটা সমস্যা হবে। কিছু মানব দেহ আছে যারা যে পরবর্তী প্রজন্ম তৈরি করে, ডিফেক্টিভ প্রজন্ম তৈরি করে। কিছু পরিবার আছে অভিশপ্ত, তারা যে কাজগুলি করুক না কেন, আপনি তাদেরকে একেবারে কাবার শরীফে নিয়ে যান, সারাক্ষণ জমজমের পানি দিয়ে তাদেরকে ধৌত করেন, কিন্তু দেখবেন যে ওর ভিতর থেকে শুধু আবু জাহেল বের হবে, ওখান থেকে শুধুমাত্র আবুল আহাব বের হবে। আপনি কোনো অবস্থাতেই একেবারে উমর ইবনুল খাত্তাব বের করতে পারবেন। দেয়ার আর সাম ফ্যামিলিজ, দেয়ার আর সাম ম্যান। তো এইভাবে অনেক সময় অনেক কিছু ডেস্টিনি তৈরি হয়ে যায়। সেই দিক থেকে আমাদের এই যে চলমান আগস্ট মাস, এই চলমান আগস্ট মাস নিয়ে আমি আজকে যে শিরোনামটি দিয়েছি, সেই শিরোনামটি হলো যে ইন্নালিল্লাহ, ইন্নালিল্লাহ। তো কোনো বিপদে পড়লে, কোনো আনএক্সপেক্টেড কোনো ঘটনা ঘটলে আমরা সাধারণত বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, পবিত্র কালামের একটি যাকে বলা হয় আয়াত। তো আমি এই সময়টাতে এটা কেন ইন্না লিল্লাহ বললাম? ইন্না লিল্লাহ বললাম যে এই আগস্ট মাস আসলো, আসার সঙ্গে সঙ্গেই সারা দেশের বিভিন্ন জায়গাতে সেখানে বোমা পাওয়া যাচ্ছে, জঙ্গিদের তৎপরতা বেড়ে যাচ্ছে,
যেগুলো আমরা শুনতে পাচ্ছি, দেশি গোয়েন্দা সংস্থাগুলো, বিদেশি গোয়েন্দা সংস্থাগুলো, তারা এই যে দেশে যে হঠাৎ করে জঙ্গি তৎপরতা বেড়ে যাচ্ছে, জঙ্গিরা সংগঠিত হতে যাচ্ছে এবং যে কোনো দুর্ঘটনা ঘটার জন্য তারা এই আগস্ট মাসটিকে বেছে নিয়েছে এবং এর সঙ্গে কোনো কোনো রাজনৈতিক দলের সম্পৃক্ততা থাকতে পারে, এই রকম তথ্য সরকারের স্পর্শকাতর মন্ত্রণালয়গুলো, বিভাগগুলোতে লেনদেন হচ্ছে এবং এই বিষয়গুলো বলার জন্য আমেরিকা থেকে দলে দলে এক্সপার্ট আসছে, ভারত থেকে লোকজন আসছে বলে আমরা শুনতে পাচ্ছি। এমনকি পাকিস্তান সরকারের যারা কর্তা ব্যক্তি আছে তারাও সরকারকে কিন্তু এই সময়টাকে সতর্ক করছে। এগুলো যখন লেনাদেনা হচ্ছে, আগস্ট মাসের 1 তারিখ না, ঠিক জুন জুলাই থেকে এই ধরনের কথাবার্তা হচ্ছে, এই নতুন সরকারকে সবাই আসলে সহযোগিতা করতে চাচ্ছে, ঠিক সেই সময়টাতে বরিশাল জেলা জজ আদালতের বাইরে অজ্ঞাতনামা এক সন্ত্রাসী, সে একটি বোমা, ভয়ঙ্কর একটি বোমার বিস্ফোরণ ঘটিয়ে সেখান থেকে সে নিরাপদে পালিয়ে চলে গেল। তো এই আগস্ট মাসের এই যে ঘটনাটা ঘটলো, এই আগস্ট মাসের দুটো ঘটনা, অর্থাৎ আগস্ট মাসের 17 তারিখে সারা দেশের 64টা জেলার বিচার অঙ্গনে একই সঙ্গে এই বিএনপি জামানাতে বোমা হামলা হয়েছিল এবং একজন বিচারক একেবারে এজলাসে মারা গিয়েছিলেন, সেই কাহিনী আমরা জানি। এখন বিএনপি জমানাতে কেন আবার সেই আগস্ট মাস, সেই বোমা হামলা, সেই বিচারাঙ্গনে একই ঘটনা কেন ঘটছে, কারা ঘটাচ্ছে? বিএনপি তো ওই সময়টা তো তদন্ত করেছে এবং ওই যে বিচারাঙ্গনে যে বোমা হামলা হয়েছে এটা তো আওয়ামী লীগ করেনি, এটা জাসদ করেনি, এমনকি সেটা জামাতে করেনি। তো যারা করেছিল সেটা তো বিএনপি আসলে নির্মূল করতে পারেনি, বরং সেটা আরও বেড়ে যাচ্ছে। এই গেল এক। 2 নম্বর হলো যে 17 আগস্টে বিচারাঙ্গনে হামলা হলো আগের সরকারের, আবার 21 আগস্টের গ্রেনেড হামলা হলো এবং সেই গ্রেনেড হামলাতে বিভিন্ন জঙ্গি গোষ্ঠী ছিল, মানে তারপরে নানা রকম বিএনপি বলার চেষ্টা করেছে, এফবিআই সেখানে তদন্ত করেছে, কিন্তু ওটার এখনো পর্যন্ত সুরাহা হয়নি। আওয়ামী লীগ ক্ষমতা এসে বারবার বলার চেষ্টা করেছে এটা বিএনপি রাষ্ট্রীয় মদতে করেছে, ডিজিএফআইকে দিয়ে, তৎকালীন অনুগত ডিজিএফআইকে দিয়ে এই কাজগুলো করেছে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে মেরে ফেলার জন্য। আর এজন্য আওয়ামী লীগ জমানাতে পুরো সময়টাতে এই কাজে যারা সম্পৃক্ত ছিল বলে আওয়ামী লীগ সন্দেহ করছে তাদেরকে নানাভাবে বিচারাঙ্গনের মাধ্যমে সাজা দেওয়ার ব্যাপারে তারা একেবারে চূড়ান্ত সব কিছু করে ফেলেছিল, যেটি এখন আবার এই সরকার ক্ষমতা এসে সব উলটপালট হয়ে গেছে। কিন্তু এই যে বিএনপির যে মনোভাব 21 আগস্টের গ্রেনেড হামলা সম্পর্কে, যে এই কাণ্ড ঘটাইছে আওয়ামী লীগ, এই কাণ্ড ঘটিয়েছে আওয়ামী লীগ এবং শেখ হাসিনার ভ্যানিটি ব্যাগের মধ্যে তার সেই বোমার, যাকে বলা হয়, সুইচ ছিল, এটা বিএনপির লোকজন পার্লামেন্টে দাঁড়িয়ে বলছে। আবার আওয়ামী লীগের লোকজন বলছে যে না, শেখ হাসিনাকে মেরে ফেলার জন্য একেবারে সরাসরি রাষ্ট্রীয় হুকুমে সরকারের কর্তা ব্যক্তিরা, স্পর্শকাতর কর্তা ব্যক্তিরা এই ঘটনাটা ঘটিয়েছে। তাহলে দেখুন, মানে পরস্পর বিরোধী দুটো রাজনৈতিক শক্তি পাওয়ার 21 আগস্টে গ্রেনেড হামলা নিয়ে কি কথাবার্তা বলছে। কিন্তু ঘটনা হলো, যাই হোক না কেন, 21 আগস্ট গ্রেনেড হামলা হয়েছে, 17 আগস্ট সারা দেশে বোমাবাজি হয়েছে এবং এই কাজের সঙ্গে যারাই জড়িত তারা সাধারণ মানুষ নয়। যদি শেখ হাসিনা ঘটিয়ে থাকে কিংবা আপনার বিএনপি ঘটিয়ে থাকে কিংবা ধরুন কোনো জঙ্গিবাদী গ্রুপ ঘটিয়ে থাকে, ঘটিয়ে থাকে, সিআইএ ঘটিয়ে থাকে, আইএসআই ঘটিয়ে থাকে, আনসারুল্লাহ বাংলা টিম বা অন্য যে কোনো আমরা কিছু হইলেই যাদেরকে দায়ী করি তারা ঘটিয়ে থাকে, এই কাজগুলো যারা ঘটিয়েছে তারা ট্রেন আপ কমান্ডো ক্রিমিনাল। তারা কোনো মসজিদের ইমাম নন, বাইতুল মোকাররমের খতিব নন, তারা কোনো মন্দিরের পূজারী নন, তারা সাবেক রিটায়ার্ড কোনো সচিব নন বা রাজপথে বক্তব্য দিয়ে বেড়ান জনপ্রিয় কোনো রাজনৈতিক নেতা নন। এই কাজগুলো যারা করেছে তারা বাই বর্ন ক্রিমিনাল এবং সেই ক্রিমিনালদের সংখ্যা, ওই যে বললাম যে এক ক্রিমিনাল আর এক ক্রিমিনালকে পয়দা করে, বক্তব্যের শুরুতে বললাম যে অপরাধ এমন একটা ব্যাপার যেটার একটা সিন্ডিকেশন থাকতে হয়, এটার একটা গ্যাং থাকতে হয়, অপরাধীদের মধ্যে একটা রক্তের মিল থাকতে হয়, একটা জেনেটিক ইঞ্জিনিয়ারিং থাকতে হয়। বাপ অপরাধ করেছে ছেলে অপরাধ করবে, ছেলে অপরাধ করেছে মা অপরাধ করবে, মা
মানে তার জরায়ুটাই খারাপ, মানে মা খারাপ হলে ছেলে সন্তান খারাপ হবেই। চরিত্রহীন মা, মদখোর মা, গাঁজাখোর, তারপর শেষে ফেন্সিডিল খোর, চোরাকারবারি করে। এখন তার গর্ভ থেকে আপনি মানে কোন অবস্থাতে অলি আল্লাহ বের হবে এটা আপনি আশা করেন কি করে? তো আপনি গিয়ে দেখবেন যে যে সমস্ত জায়গাতে পরিবারগুলোতে খুব ক্রিমিনাল এরকম ছেলে মেয়ে হয়, সেখানে বাবাও খারাপ, মাও খারাপ, পরিবারের এনভায়রনমেন্টটাই খারাপ। তো ওই যে ঘটনাগুলো যখন ঘটেছে, সেটা আওয়ামী লীগ জামানাতে ঘটুক, বিএনপি জামানাতে ঘটুক, এই ধরনের জঙ্গিবাদী যে ঘটনাগুলো ঘটেছে, আমরা কিন্তু সাইকোলজিক্যালি লাইক ওয়েস্ট, পশ্চিমা দেশের মতো আমরা সেই সকল সমস্যা সমাধান করার জন্য ফিজিক্যাল, মেন্টাল, বায়োলজিক্যাল এবং সাইকোলজিক্যাল কোনো মেজার্স আমরা গ্রহণ করিনি। আমরা শুধুমাত্র একে অপরকে দায়ী করেছি, ব্লেম করেছি, খিস্তি খাওয়ার করেছি এবং লোক দেখানো কিছু পদক্ষেপ আমরা গ্রহণ করেছি। আলটিমেটলি সেটা যারা এই প্রকৃত অপরাধী তাদের একটা পশমে স্পর্শ করা যায়নি, তারা ব্রিডিং করেছে, তারা বংশবৃদ্ধি করেছে। আগে যেখানে 10 জন সন্ত্রাসী ছিল, এখন সেখানে 100 জন হয়ে গেছে। আগে যেখানে বোমা মারার জন্য এই ধরনের টেকনিক্যাল লোকজন 10 জন ছিল, এখন সেটা 100 জন হয়ে গেছে। এবং সেই অবস্থাতে সরকার এই নাজুক অবস্থায় দেশের অর্থনীতি, রাজনীতি, কূটনীতি, আন্তর্জাতিকতা সব যখন খুব নাজুক অবস্থায়, তখন ওই যে জঙ্গিরা তারা আবার এই আগস্ট মাসে তাদের মরণ কান্না শুরু হয়েছে, মরণ কামড় শুরু হয়েছে। আর এজন্য এই বক্তব্য দিয়েছি, ইন্না লিল্লাহ, এবং আল্লাহ এই সরকারকে রক্ষা করুন, তারেক রহমান সাহেবকে হেফাজত করুন। মানে ওই যে প্রথমে বললাম তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে, সে বিখ্যাত ঐতিহাসিক কাহিনী। অর্থাৎ যখন কৃষ্ণ জন্ম নেয়নি, কৃষ্ণর মামা ছিলেন কংস, রাজা কংস। তো এই যে আমরা কংস মামা বলি, সেই কংস মামা, তো কংস মামা সবসময় গ্রহ নক্ষত্র বিচার করে চলেন, ভবিষ্যৎ জানেন, এবং তার রাজ দরবার ভরা শুধু জ্যোতিষী। জ্যোতিষীদের জিজ্ঞাসা করলেন আমার মৃত্যু কিভাবে হবে? তো বলে তোমার বংশের মধ্যে একেবারে তোমার কাছাকাছি যারা লোকজন রয়েছে তারা তোমাকে মারবে। ভালো, এখন খুঁজে খুঁজে বলো যে কে আসলে মারবে। তো সাধারণত জ্যোতিষীরা এতটা পর্যায়ে যান না, কিন্তু প্রেশার ক্রিয়েট করা হলো। তখন জ্যোতিষীরা বলল যে তোমার যে বোন দেবকী আর তোমার যে ভগ্নিপতি বাসুদেব, তাদের ঘরে একটা সন্তান জন্ম নেবে এবং সেই সন্তান তোমাকে হত্যা করবে। রাজা সঙ্গে সঙ্গে এটা বিশ্বাস করলেন এবং তার বোনকে কারাগারে রাখলেন, ভগ্নিপতিকে কারাগারে রাখা হলো। কিন্তু এই যে দুজন দম্পতি, মানে দম্পতি যাদের ভিতর রাজ রক্ত রয়েছে, তো তাদের এই অসহায় করুণ অবস্থা দেখে কারারক্ষীরা একটা সময় বিগলিত হতো। তারা তো এত কিছু জানতো না। তারা দেখতো যে এই রাজকুমারী আর রাজকুমারীর স্বামী সে কারাগারে বন্দি অবস্থায় আছে পাশাপাশি। একটা সময় তাদের মধ্যে মিলনের ব্যবস্থা করে দেয় কারারক্ষীরা এবং সে প্রেগন্যান্ট হয়ে যায়। এখন তো যিনি চিফ কারারক্ষী, আইজি প্রিজন, তিনি ভারী বিপদে পড়ে গেলেন। কোনো অবস্থায় এটা যদি বাদশা জানা যায় তার জীবন চলে যাবে। আর এটা যদি কারাগারের মধ্যে যদি এই বাচ্চা হয় তাহলে কি হবে? সে তখন করলো কি, এই খবর তার রইল না। কারাগার ধরেন কাশিমপুর কারাগারে কি আছে এটা তো তারেক রহমান সাহেবের জানার কথা না, বা আওয়ামী লীগের কোন নেতা বা কোন নেত্রী কারাগারের মধ্যে আছেন, কোন কারারক্ষী তার সাথে খারাপ কি আচরণ করছে, এটা তো আসলে সম্ভব না তারেক রহমান সাহেবের কাছে। তো কংস ঘুমাচ্ছেন, এদিকে বোন প্রেগন্যান্ট হয়ে গেছে, বাচ্চাও হয়ে গেছে, আর আইজি প্রিজন যিনি আছেন তিনি সেই বাচ্চাকে নিয়ে কারাগারের বাইরে গোকুলে, অর্থাৎ একটা গোয়ালার ঘরে তাকে লালন পালনের দায়িত্ব দিলেন। এবং তখন বিশ্বাস করতে যে রাজরক্ত যদি ঝরে, মাটিতে ঝরে বা কেউ মারে, তাহলে তার 14 গোষ্ঠী জাহান্নামে যাবে, নরকে যাবে। তো এইভাবে যখন চলতে থাকলো, অনেক দিন চলে গেল। হঠাৎ করে কংসর মনে হইলো আরে বহু বছর হয়ে গেল, তার বোন, তার ভগ্নিপতি তো জেলখানাতে রয়েছে, কই তো বাচ্চা কাচ্চা এখন হলো কি করে? তো সে জ্যোতির্বিদদেরকে জিজ্ঞাসা করলো যে কই তোমাদের ভবিষ্যৎবাণী কি হলো, কে আমাকে হত্যা করবে? বাচ্চাটার কাছে তো হইল না।
তখন সে বলল, তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে, কাজ হয়ে গেছে এবং তুমি যার ভয় করছো সে বেড়ে উঠতেছে, কৃষ্ণ বেড়ে উঠছে। এই হলো কাহিনী, নিয়তির কাহিনী। তো সেই দিক থেকে এই যে সিমটমগুলো আসে, সেই সিমটমগুলো জানতে হবে, বুঝতে হবে। এই আগস্ট মাসেই কেন এই বোমা হামলা হবে? এই আগস্ট মাসে একটা দুটো না, সিরিজ অফ, মানে আওয়ামী লীগের জন্য যেভাবে এই আগস্ট মাসে তারা ক্ষমতা হারিয়েছে, আগস্ট মাসে বঙ্গবন্ধু মানে উপরে হামলা করে পুরো ফ্যামিলিটাকে নির্বংশ করে দেওয়া হয়েছে। আবার এই আগস্ট মাসের 21শে আগস্টের গ্রেনেড হামলা, 5ই আগস্টের ক্ষমতা হারানো, তারপরে 15ই আগস্টে এই যে পুরো ফ্যামিলির উপর যে গজব, এটা যেমন আগস্ট মাস আওয়ামী লীগের জন্য একটা বিরাট অভিশাপের মাস, কিন্তু বিএনপির জন্য এটা মধুচন্দ্রিমা নয়। বিএনপি কোনো অবস্থাতেই এই আগস্ট মাসে বিএনপির কোনো সুসংবাদ ঘটেনি। তাদের ক্ষমতা হারানো থেকে শুরু করে তাদের যত দুর্ভোগ দুর্দশা সব কিছু কিন্তু এই আগস্টকে কেন্দ্র করে ধুমায়িত হয়েছে। ইমিডিয়েটলি এর ইফেক্ট হয়নি, কিন্তু অতীতে যে ঘটনাগুলো ঘটেছে আপনি সেগুলো যদি মূল্যায়ন করে দেখবেন যে সেই ঘটনা বা দুর্ঘটনার ফল তারা পরবর্তীতে পেয়েছে এবং তার ফলে তাদেরকে কিন্তু ক্ষমতা হারাতে হয়েছে। তো সেই দিক থেকে 2026 সনের যে আলামত, আগস্ট মাসের যে আলামত, এই আলামতগুলো অতীতের মতো কেন আবার শুরু হলো এত দ্রুত? সরকার ক্ষমতা আসছে মাত্র 6 মাস, এটা তো 27 সনে হতে পারতো, 28 সনে হতে পারতো। তাহলে আমরা মনে করতাম যে প্রকৃতির ঠিক আছে একটা লীলা খেলা চলছে এখানে, কিন্তু প্রকৃতির লীলা খেলা কেন 6 মাসের মধ্যে ঘটছে? এখানে মনে হচ্ছে যে প্রকৃতি বোধহয় অধৈর্য হয়ে পড়েছে। প্রকৃতি বোধহয় তার লীলা খেলা খুব দ্রুত বাস্তবায়ন করার জন্য সে তার ক্রিয়াকর্ম শুরু করেছে। আর এজন্যই শুরুতে আমি বললাম ইন্না লিল্লাহ এবং দোয়া প্রার্থনা করলাম। আপনাদের যাদের দয়া হয়, ভালো মনে করেন, আপনারা দোয়া করুন। দোয়া করা সবার জন্য কল্যাণকর। নেতিবাচক চিন্তা করা, কাউকে বদদোয়া দেওয়া, অভিশাপ দেওয়া, এটা আপনার নিজের মধ্যেই বিষ সৃষ্টি করবে এবং আলটিমেটলি যারা বদদোয়া দেয় বেশিরভাগ ক্ষেত্রে তারা নিজেরাই বিপদে পড়ে। কিন্তু আপনি যদি সুভাষিস করেন, মানুষের কল্যাণ কামনা করেন, আপনার শত্রু যে হোক তারও কল্যাণ কামনা করেন, একটা সময় আল্লাহর রহমত এবং বরকত আপনাকে আশ্রয় দেবে, ছায়া দেবে এবং আপনার পথে সব বাধা দূর করে দেবে। মহান আল্লাহ আমাদের সবাইকে হিদায়াত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।